আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, প্রকৃতির একটা অত্যন্ত অদ্ভুত এবং বলা চলে অমোঘ নিয়ম আছে। সেটা হচ্ছে প্রকৃতি কিন্তু সবকিছু সহ্য করতে পারে। কিন্তু একটা জিনিস সে কখনোই আসলে মেনে নিতে পারে না। আর তা হলো শূন্যতা। আকাশে যখন শূন্যতা তৈরি হয় তখন ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর জন্ম নেয়, যা তার চারপাশে সবকিছু গ্রাস করে ফেলে। সমুদ্রে যখন শূন্যতা তৈরি হয় তখন আসে প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস আর সুনামি। ঠিক তেমনি রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্রে যখন কোনো শূন্যতা তৈরি হয় তখন কিন্তু আসে এক মহাবিপর্যয়। দর্শক, আজকে আমরা এমন এক মহাবিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, যা হয়তো সাধারণ চোখে অথবা খালি চোখে আমরা অনেকেই খেয়াল করছি না কিংবা দেখতে পাচ্ছি না। চারপাশের এই যে অদ্ভুত নীরবতা, এটা কিন্তু মোটেও আসলে শান্তির লক্ষণ নয়, বরং এটি এক ভয়ানক এবং ধ্বংসাত্মক ঝড়ের পূর্বাভাস। আজ আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব কিভাবে আসলে আমাদের বর্তমান রাষ্ট্রযন্ত্র একই সঙ্গে দেশের ভেতরে এবং দেশের বাইরে এক চরম রাজনৈতিক আর বলা চলে কূটনৈতিক ফাঁদে পা দিয়ে বসে আছে। তাই একটু সময় নিয়ে পুরো বিষয়টা আমার সাথে বোঝার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনাদের ভাবনার যে জগৎ সেই জগৎ একটু হলেও কিন্তু নাড়া দেবে। শুরুতেই একটু দেশের বাইরের দিকে, অর্থাৎ আমাদের ভূ রাজনীতি যেটি সেই ভূ রাজনীতির দিকে তাকানো যাক। দেখুন দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, বিগত বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে একটা বড় ধরনের অচল অবস্থা কিন্তু তৈরি হয়েছে। আর এই শর্তে বেড়াজালে পড়েই কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বহুল কাঙ্ক্ষিত ভারত সফরটি বাতিল হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগে। প্রশ্ন হচ্ছে, ভারত কেন এতদিন এই বিষয়টা নিয়ে একেবারে নিশ্চুপ ছিল? আর যখন কথা বলল তখন তারা আসলে কি বুঝাতে চাইল? দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি বা স্পষ্টভাবে কোনো উত্তর দেননি ঠিকই, কিন্তু তিনি যে কথাটা বললেন তা কিন্তু কূটনৈতিক ভাষায় আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। তিনি অত্যন্ত সাবলীল ভাষায় বলে দিলেন, প্রতিবেশীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কখনো আসলে একতরফা স্বার্থের ভিত্তিতে কোনোদিন এগুতে পারে না। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো, আপনি শুধু নিজের স্বার্থের কথা ভাববেন আর প্রতিবেশীর যে স্বার্থ সেই স্বার্থকে সম্মান জানাবেন না, তা কোনোভাবেই হয় না। দর্শক, কথাটি শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনের ভূ রাজনৈতিক অর্থ কিন্তু অত্যন্ত জটিল এবং গভীর, এর পাশাপাশি অত্যন্ত চ্যালেঞ্জিং। একটু বাস্তবতার নিরিখে চিন্তা করলে বোঝা যায়, আমরা তিন দিক থেকে ভারত দিয়ে কিন্তু পরিবেষ্টিত, এটা সত্য। আমাদের গার্মেন্টস শিল্প, যা আমাদের বলা চলে অর্থনীতির মূল চালিকা শক্তি, তার কাঁচামাল বা সুতার জন্য আমরা ভারতের উপর কিন্তু ভীষণভাবে নির্ভরশীল। দর্শক, শুধু সুতো নয়, আমাদের জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের এক বিশাল অংশ কিন্তু আসে এই ভারত থেকে। এখন আমরা হয়তো রাজনৈতিক আবেগের বশে বা জনতুষ্টির জন্য খুব সহজেই একটা কথা বলে নিতে পারি। সেটা হচ্ছে, ভারত থেকে আমরা সুতা আনবো না, দরকার হলে আমেরিকা থেকে আনবো। কিন্তু অর্থনীতি আসলে এত স্লোগান নিয়ে চলে না। আমেরিকা থেকে বেশি দামে সুতো এনে কি আমাদের গার্মেন্ট শিল্প বিশ্ববাজারে কোনোভাবে টিকে থাকতে পারবে? কিছুদিন আগে কিন্তু বলা হচ্ছিল, বেশি দামে পণ্য কেনাটাও নাকি জনস্বার্থে করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের পকেটের অবস্থা কি সেই ভার আদৌ বইতে পারবে? শুধু বিকল্প বাজার খুঁজলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় না। কারণ রাতারাতি বিকল্প বাজার তৈরি করা আসলে কোনো জাদুকাঠি নয়। ভারত আমাদের চারপাশের যে বাস্তবতা, বঙ্গোপসাগরের এক ছোট অংশ ছাড়া আমাদের আর কোনো উন্নত পথ নেই। তাই ভারতের এই প্রচ্ছন্ন হুঁশিয়ারিকে যদি আমরা খুড়াই কেয়ার করি, চূড়াই এটাকে অসম্ভব বলে মনে করি, তবে অর্থনীতিতে যে চরম মূল্য চুকাতে হবে তার জন্য কি আমরা আসলে প্রস্তুত? এটা কিন্তু একটা বড় ভাবার বিষয়। এবার আসুন ভেতরের কথায়, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ রাজনীতির যে ভয়ঙ্কর শূন্যতা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে। আমি যে শূন্যতার কথা বলছিলাম সেটা কিন্তু এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বলা চলে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। দর্শক, একটা সময় আমাদের দেশের রাজনীতিতে একটা চমৎকার ভারসাম্য ছিল, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি প্রধান দল যখন সক্রিয় ছিল
তখন একে অপরের পরিপূরক হিসাবে কাজ করত। কিন্তু যখনই আপনি রাজনীতি থেকে শক্ত প্রতিপক্ষকে, বিশেষ করে বর্তমান সময়ে আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক যে শক্তি, সেই শক্তিকে মুছে ফেলার চেষ্টা করবেন বা তাদেরকে একেবারে কোণঠাসা করে দেবেন, তখন সেই শূন্যস্থান দখল করবে চরম অরাজকতা। বর্তমান সময়ে আমরা কিন্তু ঠিক সেই জিনিসটাই বাস্তবিকভাবে দেখতে পাচ্ছি। যেকোনো বড় কর্পোরেট কোম্পানিও কিন্তু বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে নিজেদের প্রতিদ্বন্দ্বী তৈরি করে। কিন্তু কেন তৈরি করে? কারণ তারা খুব ভালো করে জানে একচেটিয়া ক্ষমতা শেষ পর্যন্ত আসলে নিজেদের পতনের কারণ হয়। এবং দর্শক, রাজনীতিও কিন্তু ঠিক এরকমই। রাজনীতিতে যখন একপাক্ষিক নীতি নির্ধারণ শুরু হয়, একপাক্ষিক নিয়ন্ত্রণ শুরু হয়, তখন তার শেষ পরিণতি কিন্তু নানা দিক থেকে ধ্বংসযজ্ঞ ডেকে আনে। এই যে আমাদের দেশের অর্থনীতির একটা জটিল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের বড় বড় সংকট তৈরি হচ্ছে। এই সংকটের মূল কারণ হচ্ছে কিন্তু এই রাজনৈতিক শূন্যতা বা রাজনৈতিক ইমব্যালেন্স। এখন আপনারা বলতে পারেন, আমাদের রাজনীতিতে বর্তমান সময়ে একটা বিরোধী দল আছে, জামাতে ইসলাম। কিন্তু বাস্তবিক অর্থে এই জামাত ইসলাম কি এতটা শক্তিশালী বিরোধী দল? যদি এতটা শক্তিশালী বিরোধী দল হতো, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে অবশ্যই তাদের নিজেদের একচ্ছত্র একটা বলয় থাকতো। জামাতে ইসলামের কি সেই শক্তিশালী বলয় আছে পশ্চিমা বিশ্বের সাথে কিংবা আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে? একটা শক্ত বিরোধী দলের সম্পর্ক অনেক সময় কিন্তু সরকারের উপকারে আসে। বিরোধী দল মানেই যে শুধুমাত্র সরকারের সাথে সংঘাতে লিপ্ত হবে তা কিন্তু নয়। বিরোধী দলের কাজ হচ্ছে আলোচনা করা, সমালোচনা করা এবং সেই আলোচনা সমালোচনার মাধ্যমে এমন একটা পথ তৈরি করে দেয়া যেখান থেকে সরকার, যারা দেশ বা রাষ্ট্র পরিচালনা করছে, তারা সেখান থেকে সমাধান খুঁজে নেয়। কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেই জায়গাটা একদম ভেকুয়াম হয়ে আছে। আমাদের বিরোধী দল কিন্তু এক প্রকার সমঝোতার মধ্যে রয়েছে। তারা না করছে কোনো আলোচনা, না করছে কোনো সমালোচনা। এমনকি তারা কোনো ধরনের সমাধানের পথও কিন্তু সরকারকে ইশারা ইঙ্গিতে দিচ্ছে বলেও খুব একটা কিন্তু গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য খুবই ডেঞ্জারাস একটা বিষয়। কারণ এখানে কিন্তু একচেটিয়া একটা পক্ষ তৈরি হয়ে যায়। উভয়ই কিন্তু এখন একচেটিয়া বা মিত্রপক্ষ অবস্থানে আছে। তাহলে বিরোধী কাজটা কে করবে? আর এই বিরোধী কাজটা করতে না পারার কারণেই বর্তমান সরকার, বর্তমান রাষ্ট্র কাঠামো পদে পদে কিন্তু নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যার সম্মুখীন হচ্ছে ঠিকই, কিন্তু তারা প্রকৃত সমাধানটুকু করতে পারছে না। এবং এই শূন্যস্থানটা যতদিন পর্যন্ত পূরণ না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির যে পরিস্থিতি, সেটা আসলে কখনোই আমার দৃষ্টিতে বা আমার যে দর্শন রয়েছে, সেই দর্শনে সমাধান হবে না। বরঞ্চ সমাধানের পরিবর্তে আরো বড় বড় বিপর্যয় ডেকে আনবে। দর্শক, আর এই যে শক্ত বিরোধী দল, এটা না থাকায় বা শক্ত বিরোধী পক্ষ না থাকায় আরেকটা জিনিস ঘটছে। সমাজের প্রতিটি স্তরের চেইন অফ কমান্ড বা শৃঙ্খলার সম্পূর্ণ পতন ঘটছে। আপনি রাস্তায় বের হবেন, দেখবেন কোনো জবাবদিহিতা নেই। একটা সময় মানুষের মধ্যে যে ন্যূনতম সম্মানবোধ বা ভয় ছিল, সেটা আজ কোথায়? আমরা কি আমাদের মানবিক যে মর্যাদা সেটা হারিয়ে ধীরে ধীরে মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হচ্ছি না? আইন শৃঙ্খলার যে কি করুণ দশা, তার একটা ভয়ঙ্কর এবং ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা আপনাদের কাছে আরো অনেক বেশি পরিষ্কার হবে। দর্শক, কিছুদিন আগে একটা নামকরা শপিং মলে শত শত মানুষের সামনে এবং সিসিটিভির উপস্থিতিতে একজন বাবার পকেটে চুর করে ইয়াবা ঢুকিয়ে দেয়া হলো এবং তার সাথে ছিল তার যুবতী কন্যা। বাবা প্রতিবাদ করলেন, মেয়েটি কান্নাকাটি করল, কিন্তু কেউ সেখানে এগিয়ে এলো না। উল্টো পুলিশ এসে সেই নিরীহ বাবাকেই ধরে নিয়ে গেল। আর যারা এই জঘন্য নাটকটা সাজালো, তারা বিদ্রূপে মুচকি হাসতে হাসতে চলে গেল। একবার ভালো করে ভাবুন তো, এটা কি আসলে কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে? এটা কেন হচ্ছে? এই যে প্রকাশ্য দিবালোকে একটা মানুষের সম্মান মাটিতে মিশিয়ে দেওয়া হলো, এর দায়ভার আসলে কে নেবে? এর দায়ভার কার? এই ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এটা সেই রাজনৈতিক শূন্যতারই একটা ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া। যেখানে দুর্বৃত্তরা খুব ভালো করেই জানে যে তাদের বিচার করার মতো শক্তিশালী কেউ বর্তমান সময় কিন্তু এখন নেই। ঠিক এই জায়গাতেই বর্তমান প্রধানমন্ত্রী এবং তার সরকার এক ভয়ঙ্কর রাজনৈতিক ফাঁদে বলা চলে আটকে গেছেন।
চাইলেই কি তারা এখন এই পরিস্থিতি থেকে রাতারাতি কোনোভাবে বের হতে পারবেন? এটা হচ্ছে মিলিয়ন ডলারের প্রশ্ন। রাস্তায় কয়েকটা গোলাপি রঙের বাস নামিয়ে দিয়ে কিংবা ঘন ঘন মন্ত্রী পরিবর্তন করে আর দুপুরে সস্তায় খাবার খাইয়ে কি এই মহাবিপর্যয় কোনোভাবে ঠেকানো সম্ভব? কথাগুলো কটু লাগতে পারে, কিন্তু উত্তর হচ্ছে মোটেও না। রাষ্ট্র পরিচালনা আর সস্তার জনপ্রিয়তা অর্জন কিন্তু কখনোই এক বিষয় নয়। যখন কোনো দেশে ভারসাম্যহীনতা চরম আকার ধারণ করে, তখন সেই দেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে একজন কিন্তু সুপারম্যানের প্রয়োজন হয় নেলসন ম্যান্ডেলার মতো এমন একজন দূরদর্শী নেতা, যিনি জীবনের ঝুঁকি নিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দলমতের বাইরে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু দর্শক, বর্তমান নেতৃত্ব কি সেই সাহসিকতা দেখাতে পারবে? নাকি আমরা ধীরে ধীরে এমন এক অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি বা এগিয়ে যাব, যেখান থেকে ফেরার আমাদের আর কোনো উপায় থাকবে না? এতে আমাদের দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? দর্শক, এই রাজনৈতিক আর কূটনৈতিক বিপর্যয়ের দায়ভার শেষ পর্যন্ত কিন্তু এই দেশের খেটে খাওয়া সাধারণ জনগণকেই দিতে হবে। কারণ নেতৃত্বের ভুল সিদ্ধান্তের মাসুল সব সময় কিন্তু সাধারণ মানুষকে এই রক্ত এবং ঘাম দিয়ে চুকাতে হয়। দেখুন, এখনো কিন্তু সময় আসলে ফুরিয়ে যায়নি। একটা নতুন সরকার গঠনের মাত্র 6 মাস হয়েছে, এবং যে বিপর্যয় বা যে চ্যালেঞ্জিং বিষয়গুলো সামনে এসেছে, সেটা মোকাবেলা করা এই সরকারের পক্ষে আমার দৃষ্টিতে সম্ভব। এবং সরকার কিংবা সরকারের নীতি নির্ধারক যারা আছেন, অথবা বিরোধী দলে বর্তমান সময়ে যারা আছেন, জামাতে ইসলাম এবং তাদের মিত্র গোষ্ঠী, তাদের সবাইকে সমন্বয় করে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য যে নীতি গ্রহণ করা প্রয়োজন, সেটা অভ্যন্তরীণ রাজনীতিতে হোক কিংবা আন্তর্জাতিক কোনো নীতিগত পরিবর্তন হোক, সব বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। এবং সেই ভ্যাকুয়াম পূরণ করার জন্য একটা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এর জন্য যদি কোনো রাজনৈতিক দলকে নিঃশেষ করার চিন্তা বাদ দিয়ে তাকে সাময়িক রাজনীতি করার স্পেস দেওয়া হয়, এবং সেটা করলে যদি সেই ভ্যাকুয়াম বা শূন্যস্থান যদি পূরণ হয় এবং দেশের যে অচল অবস্থা, ভঙ্গুর অবস্থা, সেটা আরো ভঙ্গুর না গিয়ে যদি উন্নতিতে পরিণত হয়, তাহলে নীতি নির্ধারকদের উচিত সেই সিদ্ধান্ত গ্রহণ করা। দিন শেষে জনগণের কষ্ট হলে কিন্তু একটি রাষ্ট্রযন্ত্র সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই জনগণের জন্যই কিন্তু একটি রাষ্ট্র থাকে। এই জনগণের ভোটে কিন্তু একটি রাষ্ট্রযন্ত্রের যে সরকার, সেই সরকার নির্বাচিত হয় এবং তারা দেশ পরিচালনা করে থাকে। কিন্তু সেই জনগণ যখন দিন দিন অনিরাপদ হয়ে যায়, অনিশ্চয়তার মধ্যে চলে যায় এবং হতাশার মধ্যে ডুবে যায়, তখন তাদের নির্বাচিত সরকার বা তাদের ভোট বা তাদের যে সম্মান প্রদর্শন, তাদের যে নাগরিক অধিকার প্রদর্শন, সেটা আসলে কতটুকু বাস্তবতার আলো দেখে? আমাদের সরকারের উচিত জনগণের যে মোটিভ রয়েছে, জনগণের যে ম্যান্ডেট রয়েছে, সেগুলো নিয়ে কাজ করা। পররাষ্ট্র নীতিকে আরো সক্রিয় করা। দেশের অভ্যন্তরীণ রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার জন্য রাজনৈতিক যে ঐক্যর প্রয়োজন, সেই ঐক্য বিনির্মাণ করা। তাহলে কিন্তু দিন শেষে দেশ স্থিতিশীল হবে। দেশের চ্যালেঞ্জগুলো, সংকটগুলো মোকাবেলা করা সহজে সমাধান হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।